হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হোপফুলি প্রত্যেকেই ভালো এবং সুস্থ রয়েছে। আজকের আমাদের প্রধান আলোচ্য বিষয় হলো বাংলার মধ্যে ইলিয়াস শাহী বংশ। ইতিমধ্যে আমরা বিজয়নগর, বাহমনি ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। দেখো, এই ইলিয়াস শাহী বংশ সংক্রান্ত যাবতীয় তথ্য, গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমার কাছে জলের মতো পরিষ্কার করে দেবো। তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এ টু জেড ডিটেলসলি আলোচনা করব। দেখো, প্রথমত হচ্ছে এই ইলিয়াস শাহী বংশের উৎপত্তি কিভাবে ঘটলো বা এর সূচনা কিভাবে ঘটলো তা নিয়ে আমাদের জানতে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি আবদার, লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমার একটি লাইক এবং কমেন্ট আমাকে আরো বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। দেখো, তাহলে ইলিয়াস শাহী বংশের সূচনা কিভাবে ঘটলো। আমরা জানি যে তৎকালীন ভারতবর্ষের মূল কেন্দ্রবিন্দু ছিল দিল্লি। তাহলে দিল্লি থেকেই সামগ্রিক বিষয়বস্তু পরিচালিত হতো। এবার দিল্লির, আমরা জানি যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন তখনকার সময়ে ছোট ছোট রাজ্য ছিল, বিভিন্ন প্রদেশ ছিল, তার মধ্যে বাংলার একটি অন্যতম। এই যে আমরা দেখতে পাচ্ছি বাংলা। ওকে, তাহলে বিষয় আসবে যে এই ইলিয়াস শাহী বংশের বাংলায় কিভাবে উৎপত্তি ঘটলো। ঠিক মোহাম্মদ ঘুরির সময়কালে অর্থাৎ ত্রয়োদশ শতকে দেখা যায় যে তার একজন বিশ্বস্ত অনুচর, তার নাম কি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তাহলে মোহাম্মদ ঘুরির বিশ্বস্ত অনুচর, অনেক বৃহৎ নামটি, যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি কি করলেন, আমাদের বাংলার মধ্যে এই যে নদিয়া, অর্থাৎ এই পোর্শনে আমরা বাংলার মধ্যে কি নদিয়াকে আক্রমণ করলেন। কে আক্রমণ করলো? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এবং তখনকার সময় সেই নদিয়ায় রাজা কে ছিলেন? সেন বংশের রাজা লক্ষণ সেন। তাহলে সেই লক্ষণ সেনকে পরাজিত করে তিনি আমাদের বাংলার মধ্যে মুসলিম শাসনের সূচনা করলেন। ওকে, তাহলে মুসলিম শাসনের সূচনা হলো। এবার মনে করা হয় যে এখানে একটি বিভিন্ন গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন আমাদের নদিয়া আক্রমণ করেছিলেন, তখন তিনি ছদ্মবেশ ধারণ করেছিলেন, অশ্ব বিক্রেতার অর্থাৎ ঘোড়া বিক্রেতার ছদ্মবেশ ধারণ করেছিলেন, এবং তার সঙ্গে 17 জন তার সৈন্যবাহিনী ছিল, অর্থাৎ সহচর বা অনুচর ছিল। তাদেরকে নিয়েই সেই ছদ্মবেশ ধারণ করেই তিনি নদিয়ায় এসেছিলেন এবং নদিয়া আক্রমণ করে লক্ষণ সেনকে পরাজিত করে আমাদের বাংলার মধ্যে মুসলিম শাসনের সূচনা করেছিলেন। এবার এর পরবর্তীকালে আমরা দেখতে পারি যে দিল্লিতে যে একাধিক স্বনামধন্য সম্রাট বা সুলতান ছিলেন, যেমন ইলতুৎমিশ, তারপরে হচ্ছে গিয়াসউদ্দিন বলমন, আলাউদ্দিন খলজি, এই সমস্ত যারা স্বনামধন্য তৎকালীন সময়ে দিল্লির মসনদে বসেছিলেন রাজা, তাদেরকে কিন্তু বাংলার কোনো শাসক মর্যাদা দিতেন না, অর্থাৎ তাদের আনুগত্য তারা স্বীকার করতেন না। এই যে দেখো আমি লিখেছি আনুগত্য। বাংলায় স্বাধীনভাবে সার্বভৌমভাবে সমস্ত কিছু চলতো। এবার দেখা যায় যে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে, দেখো আমি লিখেছি এমবিটি, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে বাংলার মধ্যে 3টি বিভাগ গড়ে ওঠে। কি কি বাংলার মধ্যে? তাহলে 3টি বিভাগ কি কি দেখো, লক্ষণাবর্তী, সাতগাঁ এবং সোনারগাঁ। লক্ষণাবর্তী, সাতগাঁ এবং সোনারগাঁ, এই 3টি বিভাগ হয়েছিল। এবার মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে আমরা দেখতে পারি একটা অরাজকতা তৈরি হয়েছিল, বিশৃঙ্খলতা তৈরি হয়েছিল। এই বিশৃঙ্খলতা, অরাজকতাকে কেন্দ্র করে সেই মোহাম্মদ বিন তুগলকের দুর্বলতাকে কাজে লাগিয়ে দেখা যায় যে তখনকার সময়ে লক্ষণাবর্তী, সাতগাঁ এবং সোনারগাঁয়ের যারা রাজা ছিলেন তারা নিজেরা অন্তদ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়েছিল। অর্থাৎ তারা অন্তদ্বন্দ্ব বলে নিজেদের মধ্যেই তারা লড়াই করছিল একে অপরের সাথে। লক্ষণাবর্তী, সাতগাঁ, সোনারগাঁ, এই 3টি নিয়েই মূলত বাংলা বিভাগ ছিল। এবার সেই সুযোগকে কাজে লাগিয়ে কে কাজে লাগিয়েছিলেন? মনে রাখতে লাগবে এই যে ইলিয়াস শাহ। সেই সুযোগকে কাজে লাগিয়ে ইলিয়াস শাহ 1342 সালে কি করলেন? এই যে লক্ষণাবর্তী আমি লিখেছি, এই লক্ষণাবর্তীকে দখল করে তিনি কি করলেন? ইলিয়াস শাহী বংশের সূচনা করলেন, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করলেন। তাহলে ইলিয়াস শাহী বংশের সূচনা বা প্রতিষ্ঠা হয়ে গেল 1342 সালে। এবার আমাদের জানতে লাগবে যে ইলিয়াস শাহী বংশে কোন কোন রাজা শাসন করেছিলেন, কোন কোন রাজবংশ ছিল, সরি ইলিয়াস শাহী তো বংশ, এবার কোন কোন রাজা ছিলেন। দেখো, প্রথমে তাহলে কে আসলো? শামসুদ্দিন ইলিয়াস শাহ, অর্থাৎ যিনি ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা। এবার ইলিয়াস শাহী বংশের কিন্তু 2টি যুগের নিদর্শন রয়েছে। একটি হচ্ছে ইলিয়াস শাহী বংশর মানে প্রথম পর্ব, আরেকটি হচ্ছে পরবর্তী, দেখো পরবর্তী ইলিয়াস শাহী। তাহলে একটি হচ্ছে প্রথম যেটা পর্ব এবং পরেরটা হচ্ছে পরবর্তী ইলিয়াস শাহী। এটা কি আমি পরে বলছি, ধীরে ধীরে সব বলবো। তাহলে প্রথম রাজা আসলো শামসুদ্দিন ইলিয়াস শাহ, এরপর হচ্ছে সিকান্দার শাহ, ওকে, তারপরে গিয়াসউদ্দিন আজম শাহ, এরপর সৈফুদ্দিন, এবং সৈফুদ্দিনের পরে আমরা দেখতে পারি দ্বিতীয় শামসুদ্দিন, তারপর হচ্ছে শিহাবুদ্দিন, বায়েজিদ, এবং তারপরে রয়েছে আলাউদ্দিন ফিরোজ শাহ। ক্লিয়ার? তাহলে
প্রথম পর্বের রাজা কে ছিলেন? সিকান্দার শাহ। প্রথমে শামসুদ্দিন ইলিয়াস শাহ, তারপরে সিকান্দার শাহ, গিয়াসুদ্দিন আজম শাহ, সৈফুদ্দিন, দ্বিতীয় শামসুদ্দিন, শিহাবুদ্দিন বায়াজিদ, আলাউদ্দিন ফিরোজ শাহ। ওকে, এগুলা হচ্ছে প্রথম পর্বের রাজা, ইলিয়াস শাহী বংশের প্রথম পর্ব। এবার পরবর্তী পর্ব, ইলিয়াস শাহী বংশের দুটি পর্ব ছিল, কি কিভাবে আসলে আমি আলোচনা করছি। এবার পরবর্তীতে কারা রাজা ছিলেন দেখো, প্রথম নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, এরপর রুকুরউদ্দিন বারবাক শাহ, তারপরে আসলো কি মনে একটা শামসুদ্দিন ইউসুফ শাহ, এবং তারপরে দ্বিতীয় সিকান্দার শাহ, জালালউদ্দিন ফতেহ শাহ, এবং দ্বিতীয় নাসিরউদ্দিন মাহমুদ। অর্থাৎ এই যে রাজবংশটি আমরা দেখতে পাচ্ছি, এটি পরবর্তী ইলিয়াস শাহী বংশের। প্রথম নাসিরউদ্দিন মাহমুদ শাহ, রুকুরউদ্দিন বারবাক শাহ, শামসুদ্দিন ইউসুফ শাহ, দ্বিতীয় সিকান্দার শাহ, জালালউদ্দিন ফতেহ শাহ, দ্বিতীয় নাসিরউদ্দিন মাহমুদ। ওকে, এইভাবে ইলিয়াস শাহী বংশ দুটি পর্বে বিভক্ত ছিল এবং এই রাজারা তারা শাসন করেছিলেন। এবার বিষয় আসবে যে প্রথম তাহলে রাজাকে, প্রথম রাজা হচ্ছে আমাদের শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি কি কৃতিত্ব রাখলেন বা তার অবদান কি ছিল, তিনি কি কি করলেন? দেখো, শামসুদ্দিন ইলিয়াস শাহ 1 নম্বর, তিনি বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন। তাহলে পরীক্ষায় গুরুত্বপূর্ণ এমসিকিউ, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ক্লিয়ার? এরপর তিনি নেপাল আক্রমণ করেছিলেন 1346 সালে। তাহলে বাংলার মসনদ থেকে তিনি পাশে উপরে আমরা জানি যে নেপাল, সেই নেপালকে আক্রমণ করেছিলেন। এরপর 1352 সালে 1352 তিনি সোনারগাঁ, তিনি কি করেছিলেন? সোনারগাঁ আক্রমণ করেছিলেন এবং সেখানে ইখতিয়ার উদ্দিন গাজী শাহকে পরাজিত করেছিলেন। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি সোনারগাঁ, বাংলার যে 3টি বিভাগ, সোনারগাঁ আক্রমণ করেছিলেন। তারপরে দেখো, এবার দিল্লির মসনদে তখন যখন এই শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন, তখন দিল্লির মসনদে ছিলেন ফিরোজ শাহ। দেখো আমি লিখেছি এই যে ফিরোজ তুগলক। তো ফিরোজ তুগলক তিনি কি করলেন? তিনি বাংলার ওপর নজর দিলেন। তিনি ভাবলেন যে বাংলা তো আমাদের আনুগত্য স্বীকার করছে না, বাংলা দিল্লির আনুগত্য স্বীকার করছে না। তিনি ভাবলেন যে এবার বাংলাকে তাহলে আক্রমণ করা যাক। ফিরোজ তুগলক তিনি কি করলেন? একাধিক সৈন্যবাহিনী নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন বাংলার উপর। মূলত দেখো 1353 সালে ফিরোজ তুগলক 90,000 সৈন্যবাহিনী নিয়ে আমাদের বাংলাকে আক্রমণ করলেন। এবার শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইনি অত্যন্ত বিচক্ষণ এবং দক্ষ শাসক ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে কি করলেন? একটি একডালা দুর্গ, সেই একডালা দুর্গে গিয়ে আশ্রয় নিলেন এবং এই একডালা দুর্গ দুর্ভেদ করে যাওয়া সম্ভব নয় সৈন্যবাহিনীর পক্ষে। সুতরাং সেখানে গিয়ে তিনি আশ্রয় থাকলেন এবং সেখানে নিরাপদে তার জীবনাবসান করলেন। অর্থাৎ সেখানে ফিরোজ তুগলক কিছুই করতে পারলেন না 90,000 সৈন্যবাহিনী নিয়ে। এরপর অবশ্যই তিনি তার যে দিল্লি, সেই দিল্লিতে প্রত্যাবর্তন করলেন। এরপর শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি কি করলেন? তাহলে তিনি 1 নম্বর হচ্ছে আমরা দেখবো যে তিনি পান্ডুয়াতে রাজধানী স্থাপন করলেন। তাহলে ইলিয়াস শাহী বংশের প্রথম রাজধানী কোথায় ছিল? পান্ডুয়াতে। ক্লিয়ার? কে করেছিলেন? মনে রাখতে লাগবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপর তিনি হাজিপুর শহর নির্মাণ করেছিলেন। ক্লিয়ার? এরপর ফিরোজাবাদে জলাধার নির্মাণ করেছিলেন। এরপরে আমরা দেখতে পারি যে শামসুদ্দিন ইলিয়াস শাহ মূলত ওড়িশা ও কামরূপ আক্রমণ করেছিলেন। ওকে, ওড়িশা কামরূপ আক্রমণ করেছিলেন। তো এই হচ্ছে শামসুদ্দিন ইলিয়াসের সংক্ষিপ্ত তথ্য। যা দেখো পরীক্ষার পার্সপেক্টিভে যতটুকু প্রয়োজন এবং যে বিষয়গুলো তোমাকে জানতে লাগবে, আমি সামগ্রিক বিষয় তুলে ধরবো ইন ডিটেইলসলি। দেখো এমসিকিউ মানে শুধুমাত্র আমি যদি 1-2টো এমসিকিউ বইয়ের মধ্যে রয়েছে পড়ে যাই তাহলে কিন্তু হবে না, তোমাকে ইন ডেপথলি নলেজ নিতে লাগবে, তাহলেই কিন্তু তুমি সঠিক উত্তর করতে পারবে, না হলে পারবে না। ওকে, এরপর তাহলে শামসুদ্দিন ইলিয়াস শাহের পরে কে আসলো? সিকান্দার শাহ। আমরা জানি দ্বিতীয় রাজা। তাহলে আমরা এরপর সিকান্দার শাহ নিয়ে আলোচনা করি। দেখো সিকান্দার শাহ দিল্লির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। কিভাবে? অনুরূপভাবে শামসুদ্দিন ইলিয়াস শাহের মৃত্যুর পরে যখন সিকান্দার শাহ বাংলার মসনদে বসলেন, তখন ফিরোজ তুগলক তিনি আবার কি করলেন? তিনি দিল্লিতে ছিলেন, তিনি আবার দিল্লি থেকে আক্রমণ করতে শুরু করলেন। কাকে? এই সিকান্দার শাহকে, এবার তার ছেলেকে। এবার অনুরূপভাবে সিকান্দার শাহ তার বাবার নীতি অবলম্বন করেছিলেন, অর্থাৎ শামসুদ্দিন ইলিয়াস শাহ যে নীতি অবলম্বন করেছিলেন একডালা দুর্গে আশ্রয়, তিনিও গিয়ে সেই একডালা দুর্গেই গিয়ে আশ্রয় নিলেন। সুতরাং সেই দুর্গ আক্রমণ করা সৈন্যবাহিনীর পক্ষে সম্ভবপর ছিল না, আবার সৈন্যবাহিনী ফিরে চলে গেলেন। তাহলে এখানেও একটা দক্ষতার পরিচয়। এবার সিকান্দার শাহ কি কি কৃতিত্ব রাখলেন? 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই, যেটা তিনি আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই তোমাদের পরীক্ষার জন্য। ওকে, এরপর কোতোয়ালি দরওয়াজ নির্মাণ করেছিলেন। নেক্সট, তাহলে এই দুটো হচ্ছে তার বিখ্যাত কৃতিত্ব। একটা হচ্ছে আদিনা মসজিদ, তাহলে কে নির্মাণ করেছিলেন? সিকান্দার শাহ। পরীক্ষায় আসার জন্য কার্যত প্রায় নিশ্চিত। ওকে, এরপর নেক্সট হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। দেখো
গিয়াসউদ্দিন আজম শাহ পরবর্তী রাজা, আমরা দেখতে পেলাম তৃতীয় রাজা গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি কি করলেন, তিনি কামতা রাজ্য আক্রমণ করলেন। ওকে, কামতা রাজ্য, এরপর কামতা রাজ্য জয় করলেন। তারপর তিনি চীন দেশে, দেখো চীন দেশে তিনি 3বার দূত পাঠিয়েছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট এটা, তিনি কত কত সালে 1405, 1408 এবং 1409 এই সময়কালে তিনি চীন দেশের সম্রাট ইয়াংলুর কাছে দূত পাঠিয়েছিলেন, যাতে চীন দেশের সাথে বাংলার সম্পর্ক সুন্দরভাবে থাকে। ওকে, তাহলে এবার সম্রাট ইয়াংলুর কাছে তিনি কি কয়বার দূত পাঠিয়েছিলেন? 3বার। পরীক্ষায় আসার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবার চীন দেশের একজন বিখ্যাত পর্যটক মা হুয়ান, কি নাম? মা হুয়ান, তিনি অবশেষে আমাদের বাংলায় ভ্রমণ করতে এসেছিলেন চীন দেশ থেকে, এবং মা হুয়ানের বিভিন্ন গ্রন্থ থেকে আমরা বাংলার তৎকালীন সময়ের ইতিহাস জানতে পারি, মূলত ইলিয়াস শাহী বংশের বিস্তারিত বিবরণ জানতে পারি। ওকে, এরপর তিনি আর কি করলেন? মক্কা মদিনার মধ্যে মসজিদ নির্মাণ করলেন, আর মক্কা মদিনার মধ্যে বিভিন্ন সারাইখানা করলেন। এরপর তিনি খাল খনন করলেন। ওকে, তাহলে মক্কা মদিনার পার্শ্ববর্তী অঞ্চলে খাল খনন করলেন, এবং মক্কা মদিনায় মাদ্রাসা নির্মাণের জন্য তিনি অনেক অর্থ দান করেছিলেন। ওকে, এরপর পরবর্তী সুলতানগণ, দেখো এই যে আমি বলেছি যে দুটো পর্ব, এই যে ইলিয়াস শাহী বংশ, অর্থাৎ এরপরে দেখো দুটো পর্ব তো পরে আসে, অর্থাৎ পরবর্তী যারা ইলিয়াস শাহী, এটা আমরা পরে আলোচনা করছি একটু পরে। এবার মূলত আমরা যে 3জন রাজার নাম পড়লাম, কি কি দেখো, শামসুদ্দিন ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ। এরপরে যারা রাজা ছিলেন তারা ছিলেন অত্যন্ত অদক্ষ রাজা, অর্থাৎ অযোগ্য শাসক। তো যেহেতু তারা অযোগ্য শাসক ছিলেন, তাই পরবর্তী সুলতানগুলোর আমরা সেরকম কোনো পরিচয় পাই না। তাহলে কি কি রয়েছে পরবর্তী যারা সুলতান ছিলেন? আমরা এখানেই দেখতে পেলাম সইফুদ্দিন হামজা শাহ, এরপর হচ্ছে শিহাবুদ্দিন বাইজিদ শাহ, এবং হচ্ছে প্রথম আলাউদ্দিন ফিরোজ শাহ। দেখো এই প্রথম আলাউদ্দিন ফিরোজ শাহ এবং শিহাবুদ্দিন বাইজিদ শাহ ছিলেন অত্যন্ত অযোগ্য শাসক, তারা শাসন কার্য পরিচালনা করতে পারতেন না। তাই এই প্রথম আলাউদ্দিন ফিরোজ শাহকে চূড়ান্ত রকম ভাবে পরাজয় করে দিল। এবং চূড়ান্ত রকম ভাবে কে পরাজয় করলেন? মনে রাখবে, সামন্ত গণেশ। কত সালে? 1414 থেকে 15 সালে। তাহলে সামন্ত গণেশ কি করলো? প্রথম আলাউদ্দিন ফিরোজ শাহকে চূড়ান্ত রকম ভাবে পরাজয় করে দেওয়ার পরে যে ইলিয়াস শাহী বংশ, এই ইলিয়াস শাহী বংশের প্রথম পর্বের অবসান ঘটে গেল, ইলিয়াস শাহী বংশের পতন হয়ে গেল প্রথম পর্বে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা যে দুটো পর্বে ভাগ করলাম ইলিয়াস শাহী বংশের, একটা প্রথম পর্ব আর একটা পরবর্তী ইলিয়াস শাহ, তাহলে প্রথম পর্বের কিন্তু একেবারে পতন ঘটে গেল। কে পতন করলেন? মনে রাখতে হবে, সামন্ত গণেশ, তিনি আক্রমণ করেছিলেন। এবং যেহেতু এই প্রথম আলাউদ্দিন ফিরোজ শাহ অযোগ্য শাসক ছিলেন, অদক্ষ একজন শাসক ছিলেন, তিনি আক্রমণ প্রতিহত করতে পারেননি, এবং তার এই পরাজয়ের মধ্য দিয়ে ইলিয়াস শাহী বংশের প্রথম পর্বের পতন ঘটে গেল। এরপর তাহলে ইলিয়াস শাহী বংশের প্রথম পর্বে পরাজয়ের সাথে সাথে একটি নতুন রাজবংশের উদ্ভব ঘটলো, যেটা হচ্ছে হিন্দু রাজবংশ, যার নাম হচ্ছে রাজা গণেশের বংশ। ওকে, তাহলে সামন্ত গণেশ তিনি সিংহাসনে বসলেন 1414 থেকে 15 সালে। এবার রাজা গণেশের বংশ, অর্থাৎ এই সামন্ত গণেশের যারা বংশধর তারা, তো এই রাজা গণেশের বংশধর মূলত প্রথমে আমরা পাবো যে রাজা গণেশ একজন ভাতুরিয়া অঞ্চলে, উত্তরবঙ্গের ভাতুরিয়ার একজন জমিদার শ্রেণীর বংশের সন্তান। ওকে, ক্লিয়ার? এরপর তিনি উত্তরবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ বেশ কিছু জায়গা জয় করেছিলেন, অর্থাৎ আমাদের বাংলার মধ্যে। ক্লিয়ার? এরপর এখানে একটা বিষয় রয়েছে যে যখন রাজা গণেশ সিংহাসনে বসলেন, তখন তার নিজের পুত্রের নাম কি? মনে রাখতে লাগবে, নিজের পুত্রের নাম হলো যদু। এই যদু কি করলেন? তার পিতাকে সিংহাসনচ্যুত করার জন্য, সিংহাসন থেকে বিতাড়িত করার জন্য কি করলেন? নিজে ষড়যন্ত্র করতে শুরু করলেন। এবং একদল মানুষ গিয়ে মূলত এই যে ইব্রাহিম সার্কি হচ্ছে জৌনপুরের রাজা, ইব্রাহিম সার্কির কাছে আবেদন করলেন কি, যে এই রাজা গণেশকে সিংহাসনচ্যুত করা হোক, এবং এর সাথকে দিয়েছিলেন, এর সঙ্গে কে ছিলেন? যদিও তিনি ভিতরে অর্থাৎ অভ্যন্তরে সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন কার সাথে? এই ইব্রাহিম সার্কির সাথে। তাহলে এবার কি হলো? ইব্রাহিম সার্কি যখন আক্রমণ করলেন, তখন রাজা গণেশ চূড়ান্ত রকমভাবে পরাজয় ঘটে গেল, এবং সেই সিংহাসনে বসলেন কে? তার পুত্র যদু। এবার যদু কিন্তু তিনি কি করলেন? তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, অর্থাৎ তিনি মুসলিম হয়ে গেলেন। এবার তিনি কি ধর্ম গ্রহণ? তিনি তার নাম পরিবর্তন করলেন, যদু তার নাম পরিবর্তন করলেন, কি নাম রাখলেন? জালালউদ্দিন মোহাম্মদ শাহ। ওকে, তিনি যদু তাহলে জালালউদ্দিন মোহাম্মদ শাহ নামে তিনি সিংহাসনে বসলেন। ওকে, তাহলে এই যে রাজা গণেশ, তার পরাজয় ঘটে গেল, এবং কে পরাজয়ের সাহায্য করেছিলেন? তার নিজের পুত্র যদু তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেলেন, এবং তার নাম কি রাখলেন? যদু নিজের নাম রাখলেন জালালউদ্দিন মোহাম্মদ শাহ।
এরপর আমরা দেখতে পারি যে জালালউদ্দিন মোহাম্মদ শাহ তিনি ছিলেন একজন অদক্ষ শাসক এবং তিনি শুধুমাত্র নাম মাত্র ছিলেন, তিনি ছিলেন কাঠের পুতুল, তাকে যেখানে খুশি সেখানে নাচানো যাচ্ছে, অর্থাৎ তার কোনো ক্ষমতাই ছিল না, ক্ষমতা ছিল মেন ইব্রাহিম শার্কির কাছে। এবার এই সুযোগে কি করলেন, আবার পুনর্দখল, দেখো পুনর্দখল কি, আবার রাজা গণেশ পুনরায় দখল করে নিলেন, কাকে, যদুর কাছ থেকে সিংহাসন দখল করে নিলেন। এবার তিনি একটি নাম দখল করলেন, তিনি একটি নাম নিলেন কে, এই যে রাজা গণেশ তিনি তার নাম পরিবর্তন করলেন, তিনি তার নাম রাখলেন দনুজ মর্দন দ্বীপ। তাহলে রাজা গণেশ তার নাম পরিবর্তন করলেন কি, দনুজ মর্দন দ্বীপ। এরপর আমরা দেখতে পারি যে অবশেষে এই যে রাজা গণেশ অর্থাৎ দনুজ মর্দন দেব নামে তিনি পুনরায় সিংহাসনে বসে একাধিক কার্যকলাপ করেছিলেন, কৃতিত্ব রেখেছিলেন কি, যে 1,00,000 প্রাসাদ তিনি নির্মাণ করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট ভিবিআই তোমাদের পরীক্ষার জন্য 1,00,000 প্রাসাদ কে নির্মাণ করেছিলেন। এরপর 1,00,000 প্রাসাদ, এরপরে তিনি আদিনা মসজিদের সংস্কার করেছিলেন এবং ফতেহকার সমাধিবন গড়ে তুলেছিলেন। ওকে, ফতেহকার সমাধি ভবন গড়ে তুলেছিলেন। এরপর পরবর্তীকালে আমরা দেখতে পারি যে এরপরে অর্থাৎ এই যে দনুজ মর্দন দেব বলতেই কি রাজা গণেশ, এই রাজা গণেশের মৃত্যুর পরে তার পুত্র পুনরায় সিংহাসনে বসেন অর্থাৎ যদু। এবার অর্থাৎ তিনি তার পুত্র যখন পুনরায় সিংহাসনে বসলেন, এখানে আরেকটি বিষয় রয়েছে, কিন্তু কি বিষয়, যে যখন দনুজ মর্দন দেব অর্থাৎ রাজা গণেশ সিংহাসন দখল করলেন, তিনি তার পুত্র এই যে যদু, তিনি যে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছিলেন তাকে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনলেন। ওকে, এবার দেখা যায় যে যখন তার মৃত্যু ঘটে গেল অর্থাৎ রাজা গণেশ বা দনুজ মর্দন দেবের মৃত্যু ঘটে গেল, তখন সেই সিংহাসনে বসলো কে, তার পুত্র আবার যদু। কিন্তু আমরা দেখতে পারি যদু ছিলেন যেহেতু একজন অযোগ্য শাসক, তিনি আবার পরাজয় ঘটে যায়। এবার সিংহাসনে কে বসে, শামসুদ্দিন আহমদ শাহ। এবং এরপরে আমরা দেখতে পারি শামসুদ্দিন আহমদ শাহ যিনি যেহেতু একজন অত্যাচারী রাজা ছিলেন, অত্যাচারী শাসক ছিলেন, তাই শামসুদ্দিন আহমদ শাহকে সাধারণ মানুষ কেউ পছন্দ করতো না। শামসুদ্দিন আহমদ শাহের পরাজয় ঘটে গেল। কে পরাজয় ঘটালেন, মনে রাখতে লাগবে নাসিরউদ্দিন মাহমুদ শাহ শামসুদ্দিন আহমদ শাহকে সিংহাসনচ্যুত করলেন। এরপরে এই নাসিরউদ্দিন মাহমুদ শাহই সিংহাসনে বসে তিনি পরবর্তী ইলিয়াস শাহী বংশের আরো সূচনা করলেন। এইভাবে আসলো এই যে পরবর্তী ইলিয়াস শাহী বংশ। আমি যে বললাম পরবর্তী ইলিয়াস শাহী বংশ, দেখো প্রথম নাসিরউদ্দিন মাহমুদ শাহ, এখানে দেখো এই যে মাহমুদ শাহ, তাহলে নাসিরউদ্দিন মাহমুদ শাহ তিনি এই শামসুদ্দিন আহমদ শাহকে পরাজিত করে নাসিরউদ্দিন মাহমুদ শাহ আবার ইলিয়াস শাহী বংশের পুনরায় গৌরবোজ্জ্বল সূচনা করলেন। এবার বিষয় আসবে যে নাসিরউদ্দিন মাহমুদ শাহ তাহলে পরবর্তী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা। তাহলে এবার বিষয় আসবে তিনি কি কাজ করলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ, তিনি 1 নম্বর হচ্ছে চীন ও বাংলার সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য তিনি 2 বার দূত প্রেরণ করেছিলেন চীন দেশে। নেক্সট, রুকুরউদ্দিন বার্বক শাহ, তিনি ছিলেন শিল্প সাহিত্য পৃষ্ঠপোষকতা একজন দক্ষ শাসক। নেক্সট কি রয়েছে দেখো, তিনি ইসমাইল গাজী, এই যে ইসমাইল গাজী আমরা দেখতে পাচ্ছি, ইসমাইল গাজী একজন সেনাপতি ছিলেন, তার সাহায্য নিয়ে কি করেছিলেন, ওড়িশা ও কামরূপ আক্রমণ করেছিলেন কে, এই যে রুকুরউদ্দিন বার্বক শাহ। ক্লিয়ার। এরপর শামসুদ্দিন ইউসুফ শাহ, দেখো এখানে প্রত্যেকজন রয়েছে শামসুদ্দিন ইউসুফ শাহ পরপর কিন্তু। ওকে, শামসুদ্দিন ইউসুফ শাহ তিনি কি করলেন, শামসুদ্দিন ইউসুফ শাহের আমরা সেরকম কোনো পরিচয় পাই না। এরপর হচ্ছে জালালউদ্দিন ফতেহ শাহ, মনে করা হয় যে ইলিয়াস শাহী বংশের সর্বশেষ শাসক, তাহলে ইলিয়াস শাহী বংশের সর্বশেষ শাসক হচ্ছেন এই জালালউদ্দিন ফতেহ শাহ। এবং জালালউদ্দিন ফতেহ শাহ তিনি কি করেছিলেন, তিনি হাফসি কৃতদাস নিয়ে এসেছিলেন। এই হাফসি কৃতদাস বলতে কি বোঝায়, এই হাফসি কৃতদাস যা তিনি ক্রয় করে নিয়ে এসেছিলেন, কেন, তার শাসন কার্যকে পরিচালনা করার জন্য এবং আরো সুন্দর ও সুদক্ষ করার জন্য। কিন্তু দেখা যায় যে এই হাফসি কৃতদাসরা তারা ছিলেন ক্ষমতালোভী, তারা আবার কি করলেন, এই জালালউদ্দিন ফতেহ শাহকে হত্যা করে তারা আবার বাংলার সিংহাসনে বসলেন। তাহলে বুঝতে পারলে, জালালউদ্দিন ফতেহ শাহ যাদেরকে তিনি ডেকে নিয়ে আসলেন, অর্থাৎ কুমিরকে আমরা সোজা হিসেবে যদি বলি যে খাল কেটে কুমির ডেকে আনা, এখানেও জালালউদ্দিন ফতেহ শাহ তিনি হাফসি কৃতদাসদের নিয়ে আসলেন কেন, সরকারের কার্যক্রমে সুবিধার জন্য, যাতে অন্য কোনো বই শত্রু এসে আক্রমণ করতে না পারে তাদের সাহায্যের জন্য। কিন্তু এরা ছিলেন অত্যন্ত ক্ষমতালোভী এই কৃতদাসরা, তারা জালালউদ্দিন ফতেহ শাহকে হত্যা করে তারা আবার বাংলায় দখল করে নিলেন। এবার এই জালালউদ্দিন ফতেহ শাহের আমলে শ্রী চৈতন্য দেবের উদ্ভব হয়েছিল। ওকে, অবশেষে দেখা যায় যে হাফসি কৃতদাসরা 1487 সালে সিংহাসন দখল করে এই ইলিয়াস শাহী বংশের যে গৌরবোজ্জ্বল যুগ সেটা সম্পূর্ণ রকম ভাবে ধূলিসাৎ করে দেয়। কবে, 118 বছর তারা দীর্ঘ এই যে ইলিয়াস শাহী বংশ শাসন করেছিল। অবশেষে এই হাফসি কৃতদাসরা এসে আমাদের এই বাংলার যে গৌরবোজ্জ্বল যুগ বা
এরপর ইলিয়াস শাহী বংশের যে গৌরবোজ্জ্বল সূচনা, সেই গৌরবোজ্জ্বল সূচনার সূর্যের অন্তিম লগ্নের মধ্য দিয়ে অবশ্যই ধ্বংসের দিকে পতিত হলো। ওকে, তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমরা মূলত এই বিষয়গুলো আলোচনা করলাম। এরপর আমরা পরবর্তীতে আলোচনা করবো। দেখো, আজকে আমরা একেবারে এই যে ইলিয়াস শাহী বংশ তার সমগ্র বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে আমরা টপিকে আসি, সেটি হলো ইলিয়াস শাহী বংশের ভাস্কর্য, স্থাপত্য, শিল্পকলা ইত্যাদি বিষয়। তোমরা একটি বিষয় অবশ্যই কমেন্টে জানিও যে আমাদের তৎকালীন সময়ে আমরা দেখতে পারি যে আদিনা মসজিদ নির্মাণ হয়েছিল, রাইট? তো আদিনা মসজিদ কোন শাসক তৈরি করেছিল, আদিনা মসজিদ কার আমলে তৈরি হয়েছিল, প্রত্যেকে কমেন্টে জানিও। আমরা এরপরের টপিকে আসি। এরপরের টপিক হলো ইলিয়াস শাহী বংশের ভাস্কর্য, শিল্প, স্থাপত্য ইত্যাদি ইত্যাদি বিষয়। ওকে, তো এরপরে আমরা চলে আসলাম ইলিয়াস শাহী বংশের শিল্প, স্থাপত্য, ভাস্কর্যের দিক থেকে কি কি অবদান রেখেছিল। প্রথমত হচ্ছে সাম্রাজ্যের সংহতি, অর্থাৎ এই ইলিয়াস শাহী বংশের শাসনকালে দেখা যায় একটি সুদৃঢ় সংঘবদ্ধতা। কি কি সংঘবদ্ধতা? লক্ষণাবর্তীর নিয়ন্ত্রণে আমরা দেখতে পারি বিহার, ওড়িশা এবং আসাম, BOA, অর্থাৎ বিহার, ওড়িশা এবং আসাম, এই যে তিনটি অঞ্চল, এই তিনটি অঞ্চলের সাথে একটি সুন্দর সাম্রাজ্যের সংহতি বা সুদৃঢ়তা সম্পর্ক গড়ে উঠেছিল, এক নম্বর। দ্বিতীয় হলো এই সময়কালে দেখা যায় হিন্দু মুসলিমের মধ্যে একটি ঐক্য, হিন্দু মুসলিমের মধ্যে সংমিশ্রণ, একতার পরিচয়। ক্লিয়ার? এরপর তৃতীয়ত সাহিত্য সংস্কৃতির দিক থেকে এবার আমরা কি কি পরিচয় পেয়ে থাকি। দেখো, সাহিত্য সংস্কৃতির দিক থেকে আমরা সর্বপ্রথম যেই সুলতান বা শাসক নিয়ে আলোচনা করব, গিয়াসউদ্দিন আজম শাহ। এই গিয়াসউদ্দিন আজম শাহের সময়কালে আমরা দেখতে পারি যে বাংলার একজন মুসলিম বিখ্যাত কবি যার নাম শাহ মোহাম্মদ সাগরী, শাহ মোহাম্মদ সাগরী, ইনি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের, দেখো, সভাকবি। তাহলে গিয়াসউদ্দিন আজম শাহের সভাকবি ছিলেন বিখ্যাত মুসলিম কবি শাহ মোহাম্মদ সাগরী, এবং তিনি রচনা করেছিলেন ইউসুফ জলেখা। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে ইউসুফ জলেখা, এটির রচয়িতাকে উত্তর শাহ মোহাম্মদ সাগরী। ক্লিয়ার? এরপর দ্বিতীয় শাসক আমরা আসি রুকুরউদ্দিন দ্বিতীয় শাসক হচ্ছে বারবক শাহ। এবার এই বারবক শাহ তিনি কি করলেন? এক, অল ফাজিল ও অল কামিল, যে সমস্ত পণ্ডিতগণ যারা স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন এবং বহু পণ্ডিতদের তিনি এই দুটি উপাধিতে ভূষিত করতেন, যাদের মধ্যে অনেক প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল। কি কি? একটি হলো আল ফাজিল আর একটি হলো অল কামিল। তো পরীক্ষায় আসতে পারে যে কোন শাসক অল ফাজিল, অল কামিল এই দুটি উপাধি চালু করেছিলেন, মূলত কাদের জন্য? পণ্ডিতদের জন্য। কি হবে? রুকুরউদ্দিন বারবক শাহ বা বারবক শাহ। ওকে, এরপর রুকুরউদ্দিন বারবক শাহর সময়কালে একটা সুবর্ণ যুগ আমরা বলতে পারি, কারণ এই সময় একাধিক কাব্য, ভাষা, সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। দেখো কি কি? বৃহস্পতি মিশ্র। দেখো, এই সময়কালে দেখা যায় রুকুরউদ্দিন বারবক শাহের আমলে বৃহস্পতি মিশ্র তিনি অমর কোষের যে টিকা পদচন্দ্রিকা রচনা করেছিলেন, অত্যন্ত ইম্পর্টেন্স VBI, এটি তোমাদের পরীক্ষার জন্য। যে অমর কোষের টিকা পদচন্দ্রিকা কে রচনা করেছিলেন? বৃহস্পতি মিশ্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। এরপর দেখো, তাকে পণ্ডিত সার্বভৌম উপাধি দেওয়া হয়েছিল। বৃহস্পতি মিশ্রকে পণ্ডিত সার্বভৌম উপাধি দেওয়া হয়েছিল। কে দিয়েছিলেন? বারবক শাহ, রুকুরউদ্দিন বারবক শাহ। ক্লিয়ার? এই সময়কালে দেখা যায় তার আমলে শ্রীকৃষ্ণ বিজয়, এই যে শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু রচনা করেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বিজয় এই রচয়িতাকে মালাধর বসু, এবং এই বারবক শাহ মালাধর বসুকে গুণরাজ খা উপাধি দিয়েছিলেন। এটিও পরীক্ষার জন্য VBI। ওকে, বিভিন্ন টেস্ট পেপার বলো, মডেল কোশ্চেন পেপারে আমি দেখেছি এই প্রশ্ন দুটি বারবার রয়েছে। এরপর রামায়ণ। দেখো, রামায়ণের বাংলা অনুবাদ করেছিলেন এই সময়কালে কৃত্তিবাস ওঝা। ওকে, ক্লিয়ার? রামায়ণের বাংলা অনুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা, এটিও তোমাদের VBI। ওকে, অর্থাৎ বারবক শাহের শাসনকালে যে বিভিন্ন কাব্য, ভাষ্য, সাহিত্যের পরিচয় পাওয়া যায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এরপরে আমরা আসি শিল্প সাহিত্য। ওকে, এবার শিল্প সাহিত্যের দিকে কি? এক নম্বর ইলিয়াস শাহ। ইলিয়াস শাহের সময়কালে আমরা দেখতে পারি তিনি হাজিপুর শহর নির্মাণ করেছিলেন। ক্লিয়ার? দুই, সিকান্দার শাহর সময়কালে আমরা দেখতে পারি তিনি আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। আদিনা মসজিদের পাশাপাশি তিনি কোতোয়ালি দরওয়াজ নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি নির্মাণ করেছিলেন যে মল্লে সিমলা মসজিদ। ওকে, মোল্লা সিমলা মসজিদ। এরপর অর্থাৎ MSM মোল্লা সিমলা মসজিদ। এরপর রুকুরউদ্দিন বারবক শাহ, অর্থাৎ রুকুরউদ্দিন, এই যে বারবক শাহ, রুকুরউদ্দিন বারবক শাহের আমলে কি কি দেখা যায়?
দাখিল দারওয়াজ তিনি নির্মাণ করেছিলেন। নেক্সট হচ্ছে চামকাটি মসজিদ, এরপর হচ্ছে 22 দারওয়াজ এবং দরাসবাড়ি লোটন মসজিদ, এগুলো নির্মাণ করেছিলেন কে? ইউসুফ শাহ। তাহলে ইউসুফ শাহকে কি নির্মাণ করেছিলেন? চামকাটি মসজিদ, 22 দারওয়াজ, তারপর হচ্ছে দরাসবাড়ি এবং লোটন মসজিদকে ইউসুফ শাহ। ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা দেখব বাংলায় হাফসি শাসন। এই হাফসি কারা, কিভাবে আসলো? দেখো, হাফসিরা ছিল মূলত কিছু দাস। এদের আদি বসতি অর্থাৎ তারা ছিল আফ্রিকায় আবিসিনিয়ার অধিবাসী। দেখো, আফ্রিকা মহাদেশের আবিসিনিয়ার অধিবাসী। এবার তাদেরকে কে নিয়ে এসেছিলেন আমাদের বাংলায়? মনে রাখতে লাগবে বার্বক শাহ। বার্বক শাহ তিনি কেন নিয়ে এসেছিলেন? আমাদের বাংলার শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য, যাতে বহিঃশত্রু আক্রমণ করলে তার সেই বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে পারে। অর্থাৎ শাসন ব্যবস্থাকে সুসংঘবদ্ধ করার জন্য বার্বক শাহ নিয়ে এসেছিলেন। কিন্তু আমরা দেখতে পারি এই হাফসি কৃতদাসরা ছিল অত্যন্ত ক্ষমতালোভী সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ তারা লোভের বেড়াজালে সবসময় নিজেদেরকে আবদ্ধ করত। তো এই সময়কালে আমরা দেখতে পারি যে বার্বক শাহের পরে যিনি আমাদের বাংলার সম্রাট ছিলেন, বাংলার শাসক ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তো বার্বক শাহের পরে যখন শামসুদ্দিন ইউসুফ শাহ যখন সিংহাসনে বসেছিলেন, সেই সময়কালে আমরা দেখতে পারি যে তিনি নির্বিচারে এই হাফসিদের বিভিন্ন সরকারি পদে নিয়োগ করেছিলেন বা নিযুক্ত করেছিলেন। এরপরে অর্থাৎ শামসুদ্দিন ইউসুফ শাহের পরে যখন বাংলার শাসক হন ফতে শাহ বা জালালউদ্দিন ফতে শাহ, দেখো এই জালালউদ্দিন ফতে শাহের আমলে আমরা দেখতে পারি যে শাহজাদা হলো হাফসিদের সর্দার। তিনি সেই জালালউদ্দিন ফতে শাহকে হত্যা করে সিংহাসনে বসলেন এবং তার এই সিংহাসনে বসার মধ্য দিয়ে বাংলার একটা অন্ধকার যুগের সূচনা হয়। অর্থাৎ হাফসিদের রাজত্বকাল ছিল বাংলার অন্ধকার যুগ। তাহলে এই শাহজাদা তিনি কি উপাধি নিলেন? শাহজাদা বার্বক শাহ। দেখো, বার্বক শাহ, এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, রুকুরউদ্দিন বার্বক শাহ আর এই বার্বক শাহ কিন্তু আলাদা। এই বার্বক শাহ নিশ্চয়ই বুঝতে পারছো যে তিনি হচ্ছেন হাফসি অর্থাৎ যিনি, তার প্রকৃত নাম শাহজাদা, তিনি বার্বক শাহ উপাধি নিয়েছিলেন এবং বার্বক শাহ উপাধি নিয়ে আমাদের বাংলায় হাফসি রাজবংশের সূচনা করেছিলেন। তো এই হাফসি রাজবংশের প্রথম তালে রাজা কে হলেন? শাহজাদা বা বার্বক শাহ। ওকে, এবার বার্বক শাহের পরে পরবর্তীকালে মালিক আন্দিল সিংহাসনে বসলেন। এবার মালিক আন্দিল ছিলেন মূলত ইলিয়াস শাহী বংশের একজন আনুগত্য, তাই তাকে কিন্তু বেশি দিন রাজত্বে থাকতে দেওয়া হয়নি। কাকে? সৈফুদ্দিন ফিরোজ শাহ। দেখো, সৈফুদ্দিন ফিরোজ শাহ তার পরবর্তীকালে আমরা অর্থাৎ এই যে মালিক আন্দিল তিনি সৈফুদ্দিন ফিরোজ শাহ নামে বাংলার সিংহাসনে বসেছিলেন। তাহলে ক্লিয়ার করে দিচ্ছি, মালিক আন্দিল সৈফুদ্দিন ফিরোজ শাহ নামে বাংলার সিংহাসনে বসেছিলেন। তিনি ইলিয়াস শাহী বংশের আনুগত্য ছিলেন, তাই তাকে একেবারে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি বাংলায় মূলত সুশাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কে? এই মালিক আন্দিল বা সৈফুদ্দিন ফিরোজ শাহ। তো এরপরে আমরা দেখতে পারি তার সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলেও তাকে কিন্তু সেটা করতে দেওয়া হয়নি, কারণ মাহমুদ শাহ, দেখো এই যে মাহমুদ শাহ তিনি কি করলেন? তাকে ক্ষমতাচ্যুত করে নিজের সিংহাসনে বসলেন। ওকে, এরপর মাহমুদ শাহের পরে আমরা দেখতে পারি হাফসিদের মধ্যে সর্বশেষ রাজা হিসাবে নিযুক্ত শামসুদ্দিন মুজাফফর শাহ। এই শামসুদ্দিন মুজাফফর শাহ, যার প্রকৃত নাম হলো সিদির বদর উন্মাদ বা যার আরেকটা নামে ডাকা হয় দিওয়ান, সিদির বদর উন্মাদ বা দিওয়ান নামে যিনি পরিচিত, তিনি শামসুদ্দিন মুজাফফর শাহ নামে বা উপাধি নিয়ে মূলত বাংলার সিংহাসনে বসেছিলেন হাফসিদের রাজত্বকালে এবং তিনি হলেন সর্বশেষ এই হাফসিদের রাজা। এবার এই সময়কালে আমরা দেখতে পারি যে শামসুদ্দিন মুজাফফর শাহ মূলত 3 বছর রাজত্ব করেছিলেন। তার এই 3 বছরের রাজত্বকালে বাংলার বুকে একটা অরাজকতা তৈরি হয়েছিল। তিনি নির্মম শোষণ, অর্থাৎ তিনি মানুষদের উপর তীব্রতরভাবে অত্যাচার করেছিলেন, শোষণ করেছিলেন। তাই তার এই শোষণ অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ তাকে ক্ষমতাচ্যুত করার জন্য লেগে পড়েছিল। সেই সময়কালে আমরা দেখতে পারি বাংলার বুকে আরো একজন প্রখ্যাত ব্যক্তির উদয় হয়, যিনি হলেন সৈয়দ হোসেন। এই সৈয়দ হোসেন তিনি আলাউদ্দিন হোসেন শাহ নামে তার নাম পরিবর্তন করে, অর্থাৎ তার নাম সৈয়দ হোসেন, তিনি নাম পরিবর্তন করে আলাউদ্দিন হোসেন শাহ উপাধি নিয়ে হোসেন শাহী বংশের সূচনা করলেন। কোন বংশ? আলাউদ্দিন হোসেন শাহী, যে বংশের শাসন বা সূচনা করলেন। তাহলে কে? সৈয়দ হোসেন আলাউদ্দিন হোসেন শাহী বংশের সূচনা করলেন এবং এখান থেকেই শুরু হলো হোসেন শাহী বংশ। আমরা পরে ভিডিওতে হোসেন শাহী বংশ নিয়ে আলোচনা করব। দেখো, এরপর তাহলে হোসেন শাহী বংশ কিভাবে আসলো আশা করি আমি প্রত্যেকের কাছে ক্লিয়ার করে দিতে পেরেছি। এরপর আরো একটি বিষয় আমাদের এখান থেকে জানতে লাগবে, বেশ কিছু তথ্য নিতে লাগবে। যেমন এই সময়কালে দেখা যায় বাংলার বুকে বেশ কিছু কবি সাহিত্যিকের উদ্ভব হয়েছিল
এবং মৈথিলি কোকিল কাকে বলা হয়? বিদ্যাপতিকে বলা হয়। এরপর ইব্রাহিম কাইয়ুম ফারুকী তিনি রচনা করেছিলেন সফরনামা। ওকে, আর এই অন্ধকার যুগ বলতে কোন যুগকে বলা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি। এই যে বাংলার হাফসিদের শাসনকাল দীর্ঘ 6 বছর, অর্থাৎ 1487 থেকে 1493, এই দীর্ঘ 6 বছর ছিল বাংলার বুকে এই অন্ধকার যুগ। ক্লিয়ার? তো আজকে আমরা ইলিয়াস শাহী বংশ এবং হাফসি যে বংশ তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম, হাফসি শাসন। এর পরবর্তী ভিডিওতে আমরা হোসেন শাহী বংশ নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই একটি প্রশ্নের উত্তর কমেন্টে জানিও যে গুণরাজ খাঁ, এই গুণরাজ খাঁ উপাধি কে কাকে প্রদান করেছিলেন? ওকে, গুণরাজ খাঁ উপাধি কে কাকে প্রদান করেছিলেন প্রত্যেকেই কমেন্টে জানিও। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ইলিয়াস শাহী বংশ যাবতীয় বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। এ পরীক্ষায় আসলে এর মধ্যে আসবে, এর বাইরে কোনো কিছু আর নেই। তো ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে আমাদের পরবর্তী হোসেন শাহী বংশের আলোচনার সাথে। ওকে।